সপ্তদশ অধ্যায়ের আরো একটি অংশ 415 থেকে 440, এর মধ্যে আছে প্রতারণা, অনিষ্ট এবং বিনাশ। প্রতারণার ইংরেজি চিটিং, আবার ফ্রডও বলে। তো আমরা এইখানে চিটিং আছে, এই চিটিংটা কিন্তু নাউন। কোনো ভার্বের সাথে আইনজি যুক্ত করলে জেরান্ড হয়, জেরান্ড আবার কিসের আচরণ করে? নাউনের আচরণ করে, তাই না? ইংলিশ গ্রামার শিখিয়ে জি দিলাম। স্যার। তো এখানে চিটিং, চিটটা এখানে চিটিং বলা হচ্ছে। আর আর আরেকটা হচ্ছে মিসচিফ। মিসচিফ মানে কারো কোনো কিছু নষ্ট করা, ধ্বংস করা, বিনাশ করা। চারশো স্যার পনেরো মিসচিফটা প্রতার ক্ষেত্রে কি স্যার, এটা কি ভার্ব স্যার? মিসচিফ। মিসচিফ, মিসচিফ না, এটা নাউন। আমরা প্রতারণা করা বলছি না তো, অনিষ্ট করা বলছি না। হ্যাঁ, আমরা যতগুলো সেকশন পড়ছি, সবগুলোই তো নাউন, কারণ আমরা সংজ্ঞা পড়ছি না। জি জি, আমরা অর্থ পড়ছি, জি স্যার, আমরা সংজ্ঞা। যেহেতু অর্থ পড়ছি, তাহলে নাউনই তো পড়তে হবে আমাদের। জি জি। তাই জি এখানে স্যার, চিটকে সেটাই। আইনজি করে নাউন করা হয়েছে। এর আগে থেফট পড়লাম, সেটাও নাউন। আইন রবারি, যোগ এটাও করে দেওয়া নাউন। হয়েছে। রবারিও নাউন। সবগুলোই কি? নাউন। জি, এই জন্য এটাতে আইএনজি যোগ করে দেওয়া হয়েছে আর কি। হুম, ঠিক এখানে আছে। আইনজি যোগ করে নাউন করা হয়েছে, জেরান্ড, আমি তো স্মরণ করে দিলাম। জি আচ্ছা, জি জি স্যার। ইচ্ছাকৃত ও অবৈধভাবে নিজে লাভবান হবার অভিপ্রায়ে কোনো ব্যক্তি কর্তৃক ছলনা বা ছলচাতুরির মাধ্যমে প্রভাবিত বা প্ররোচিত করে অপর কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন করলে তা প্রতারণা বলে গণ্য হবে। শুধু সম্পত্তি নিলে হবে না, দেহ, মন, সুনামের ক্ষতি করলেও প্রতারণা হতে পারে। তবে যদি সম্পত্তির ক্ষতি হয় তাহলেই এই সপ্তদশ অধ্যায়ের অপরাধ হবে। আর দেহ, মন, সুনামের যদি ক্ষতি হয় তাহলে মানহানিতে চলে যেতে পারে। কিছুটা ভ্যারিয়েশন আছে। ব্যাখ্যা হচ্ছে অসাধুভাবে তথ্য গোপনকরণ এ ধারা মতে ছলনা মর্মে গণ্য হবে। এখন আমরা বিরতিতে যাব, বিরতির পরে এসে কিন্তু বিষয়গুলো বোঝাবো। তো চিটিং শব্দ শুনলেই 420 কথাটা মাথায় আসে আমাদের। সিনেমা থেকে আমরা জানি, এটা সিনেমা নাটকে দেখলাম যে যারা একটু প্রতারক, তাদের যে জেলখানার পোশাক নাম্বার থাকে 420, আর খুনি হলে জেলখানার পোশাক নাম্বার থাকে হচ্ছে 302। ছোটবেলা থেকে এগুলো দেখেছি, লক্ষ্য করেছেন কি, মনে পড়ছে? জি 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 স্যার। তো 420 মানে যে চিটার। কয়েদিদের যে পোশাক, হ্যাঁ, কয়েদিদের যে পোশাক, দাগ টানা দাগ টানা পোশাক যে নাম্বার পোশাক। এরকম দেয় তো। এখান থেকে জি দুইটা সেকশন আমাদের আইনের মানে স্টুডেন্ট শিক্ষক ছাড়াও কিন্তু আমরা জানি, সেটা 302 এবং 420। তো এই দুটা সেকশন আমরা আগে থেকে ভালোভাবে জানি, পেনাল কোড পড়া লাগে না, এটা প্রচলিত হয়ে গেছে খুব। আচ্ছা, তো এই কারণে এই প্রচলিত একটা বিষয় যে প্রতারণা মানে 420, এই কারণেই এই 415 ধারায় প্রতারণার সংজ্ঞা, এটা অনেকে মিস করে যান। আর এই জায়গাতে ফাঁদ তৈরি হয় আইনের, এমসিকিউ শিক্ষার্থীদের জন্য, বার কাউন্সিলের। এটা ভুল করে দেখবেন যে এখান থেকে প্রশ্ন আসে। 416 হচ্ছে মিথ্যা পরিচয়পূর্বক প্রতারণা, তার মানে এর আগে নিজের পরিচয়টা গোপন করবে না, নিজের সঠিক পরিচয় দিয়ে প্রতারণা করবে। কিন্তু 416তে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা, চিটিং বাই পার্সোনেশন। ইংরেজিটা মনে রাখবেন, পার্সন বাই পার্সোনেশন। পার্সোনেশন বলতে নিজের পরিচয়টা পরিবর্তন করা। প্রকৃত বা কল্পিত ব্যক্তির ছদ্মবেশ ধারণ করে প্রতারণা করলে 416 ধারায় সেটা প্রতারণা হবে। প্রকৃত ব্যক্তি মনে করেন যে আমি অ্যাডভোকেট শহীদুল, কিন্তু আমি পরিচয় দিচ্ছি আমি অ্যাডভোকেট জেড আই খান। তাহলে আমি একজন প্রকৃত ব্যক্তির কি দিচ্ছি? জেডাই খান পরিচয়। নামে একজন ব্যক্তি আছে, তো সেই ব্যক্তির পরিচয় দিচ্ছে। তো জেডাই খান নামে যদি কোনো আসলে বাস্তবে ব্যক্তি থাকে, আমি যার বেশ ধারণ করছি, তাহলে সেটা প্রকৃত ব্যক্তির। আর এমন একটা ব্যক্তি মনে করেন যে মিস্টার এক্স, তো মিস্টার এক্স বলে কোনো ব্যক্তি নাই, এমন ব্যক্তির আমি একটা বেশ ধারণ করছি, তার মানে একটা কল্পিত ব্যক্তি যার কোনো বাস্তবে পরিচয় নাই, তাহলেও 416 ধারার অপরাধ হবে। 417তে হচ্ছে 415 ধারায় বর্ণিত উপায়ে প্রতারণা করলে, মানে 415 ধারায় যদি প্লেন কোনো চিটিং হয় তাহলে 1 বছর সাজা। তার মানে 415 ধারায় বর্ণিত প্রতারণার সাজা 417তে আছে। যদি প্রশ্ন আসে প্রতারণার সাজা কত ধারায় আছে, উত্তর হবে 417 ধারায়। শুধু যদি বলে প্রতারণার সাজা কত ধারায় আছে, 417 ধারায়। প্রতারণার সংখ্যা কত ধারায় আছে, 415 ধারায়। বারবার কিন্তু বলছি, সতর্ক করছি, কারণ এই জায়গাতে ভুল হয় সবার।
418 রক্ষক যখন ভক্ষক অর্থাৎ দায়িত্বশীল ব্যক্তি কর্তৃক প্রতারণার শাস্তি, অর্থাৎ এর আগে আমরা দেখলাম যে চাকর কর্তৃক আত্মসাৎ করছে এরকম। তো এমন একটা ব্যক্তি যাকে বিশ্বাস করে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব পালনকারে যদি তার মালিকের সাথে প্রতারণা করে, এরকম সিচুয়েশন হলে 3 বছর। 419 416 ধারায় বর্ণিত উপায় ছদ্মবেশে প্রতারণা, অর্থাৎ 416তে যে পার্সোনেশন দেখলাম, ছদ্মবেশের মাধ্যমে মাধ্যমে যদি প্রতারণা করে তাহলে সেটা 3 বছর। ছদ্মবেশ না থাকলে 17তে 1 বছর, ছদ্মবেশ থাকলে 3 বছর। এরপরে আমরা আসি সেই কাঙ্ক্ষিত সেকশন 420, প্রতারণা ও সম্পত্তি সমর্পণ করার জন্য অসাধুভাবে পরিচিত করার শাস্তি অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। 420 ধারাতেই প্রতারণার মামলা বেশি হয়, কারণ এখানে সাজার পরিমাণটা বেশি। তবে 420 ধারায় অপরাধটা বেলেবল সেকশন, সহজেই জামিন পাওয়া যায়। এখানে বোঝার উপায় কি, প্রতারণা কি জিনিস আমরা বুঝতে পারি যে হ্যাঁ, চিটার কে সহজে আমরা বুঝতে পারি তার অ্যাকশন থেকে। প্রথম দিকে সে ভালো, ওই যে একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা, হ্যাঁ, জি 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 স্যার। এরকম একটা কথা আছে। এবং আরো একটা কথা আছে কি, যে অতিভক্তি চোরের লক্ষণ। অতিভক্তি চোরের লক্ষণ, তো অতিভক্তি চোর বলতে এখানে কিন্তু প্রতারণার লক্ষণ। আপনি যখন বেশি আপনাকে লোভ দেখাবে, এখানে প্রতারণা একটা আছে। এবং যারা লোভে পতিত হয় তারাই কিন্তু প্রতারণার শিকার বেশি হয়, তাই না? জি স্যার। স্যার এখন তাহলে মনে স্যার এই করেন 420 ধারাটা কি স্যার, স্যার জামিন যোগ্য না ওই সহজে পাওয়া যায় স্যার, সেটা অ্যাডভোকেটের উপর নির্ভর করবে স্যার, না জামিন যোগ্য এই ধারাটা? এটা জামিনযোগ্য বেলেবল সেকশন। আপনি আচ্ছা আচ্ছা। শত কোটি টাকার, মনে করেন যে 500 কোটি টাকারও যদি প্রতারণা করেন, তাও দাঁড়ালেই জামিন, বেলেবল সেকশন। আচ্ছা। এটাও নন বেলেবল করা দরকার নাকি? আচ্ছা। হ্যাঁ হিসাবে তাই স্যার, অনেক ক্ষেত্রে হয়তো। তো এখানে 420 ধারা মানে সাধারণ প্রতারণা এবং 420-এর মধ্যে একটু সামান্য পার্থক্য আছে, সেটাই বুঝিয়ে দিচ্ছি। দেখেন, দুইটা জায়গা আমি হাইলাইট করেছি, একটা প্রতারণা ও সম্পত্তি সমর্পণ। হ্যাঁ, আমি শেষ করি তারপরে জি ব্যাখ্যা দিচ্ছি। জি স্যার। মুক্তারুল ভাই কি বলবেন বলেন। স্যার 406টা আবার নন অ্যাভেলেবল কেন হইলো স্যার, ওইটার ঘটনা কি? 406 হচ্ছে নন বেলেবল। 406, 7, 8, 9 মানে বিশ্বাসভঙ্গের যে সেকশন একটু আগে আমরা পড়লাম, সবগুলোই নন বেলেবল। 406 হচ্ছে 3 বছরের সাজা, কিন্তু নন বেলেবল। 406 420 ধারা যদি মামলা হয়, 420টা বেলেবল, সাজা বেশি। 406 নন বেলেবল, সাজা কম। সাদা- হুম, ওইটাই তো বলতেছি আর কি। আপনি বিশ্বাস ভঙ্গ কেউ করলে বিশ্বাসঘাতকের শাস্তি বেশি হওয়া দরকার, কিন্তু শাস্তি কম, কিন্তু নন বেলেবল। মানে বিশ্বাসঘাতকতা করছে, তাকে যদি বেল দেওয়া হয় সে আবার পালাবে, এই কারণেই মনে হয় বুঝতে নন পারছি বেলেবল। স্যার। ঠিক আছে? তো বেলেবল নন বেলেবল এই জিনিসটা আপনি বুঝতে হলে সিআরপিসির যখন আমরা তফসিল পড়াবো তখন এই প্রশ্নটা করবেন। ঠিক আছে? কারণ ঠিক বেলেবল আছে কি স্যার। নন বেলেবল সেটা সিআরপিসির তফসিল 2 আছে, সেটা আমাদের এখানে আলোচনার বিষয় না। তারপর আমি একটু এক্সট্রা তথ্য দিয়ে দিচ্ছি। আপনি যেহেতু প্রশ্ন করছেন, ঠিক। সামান্য ব্যাখ্যা দিয়ে দিই। মনে করেন যে বিশ্বাসভঙ্গ করে, তার সহজে বিশ্বাসভঙ্গ করার প্রবণতা আছে। তার মানে বিশ্বাসভঙ্গ অপরাধটা খুব সহজে করা যায়। আপনাকে বিশ্বাস করে একটা সম্পত্তি রাখলো, আপনি সেটা দিলেন না, মানে এই অপরাধ করতে সামান্য পরিশ্রম করা লাগে না। বুঝতে পেরেছেন? জি স্যার। তো বুঝতে পারছি। বিশ্বাসঘাতকতা যেহেতু করেছে, তাকে একটু জেলে রাখতেই হবে। মামলায় কি হচ্ছে পরে দেখা যাবে, আগে ভেতরে রাখো। বুঝতে পেরেছেন? তো এই যে 1 সপ্তাহ বা 1 মাসের যে হাজতে থাকা, এটাই তার জন্য কি প্রাথমিক শাস্তি। এবং এই ভয়ে মানে সে এক কথায় মুনাফেক বিশ্বাসঘাতকতা করবে সহজে না। ভালো হবে না। হ্যাঁ, এই কারণে সে বিশ্বাসঘাতকতা করবে না নন বেলেবল ভেবে। আর যে প্রতারক, জি জি। তাকে যদি বেলও দেন তাও প্রতারণা করবে, বেল না দিলেও প্রতারণা করবে। বুঝতে পেরেছেন? মানে কিছু ইন্টারন্যাশনাল চিটার থাকে না, জি স্যার। সে করবে। তাই এটা নিয়ে মাথা ব্যথা না, তবে এটাও বেলেবল করা উচিত। এখন আমরা 1860 সালের আইন পড়ছি, প্রতারণার ধরন অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন ডিজিটাল যুগ। তো এইগুলো অনেক কিছু পরিবর্তন হওয়া উচিত, পেনাল কোডের অনেক জায়গায় পরিবর্তন আসা উচিত। এবং 2018 সালে ইন্ডিয়ান পেনাল কোড, যেটা আইপিসি, আমাদের পেনাল কোডের নাম কিন্তু বাংলাদেশ পেনাল কোড না, জাস্ট পেনাল কোড 1860।
দণ্ডবিধি 1860। আর ইন্ডিয়ানটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, আইপিসি। সেটা 2018 সালে লেটেস্ট অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। সেই অ্যামেন্ডমেন্টে বেশ কিছু পরিবর্তন আসছে। তো দেখবেন অনেক সিনিয়রের কাছে কিন্তু আইপিসি আছে, ইন্ডিয়ান পেনাল কোড আছে। তারা বোঝার চেষ্টা করে যে কোন জায়গায় অ্যামেন্ডমেন্ট করা দরকার। আচ্ছা, তাহলে আমি পড়ছিলাম 420। 420-এ সাধারণ পার্থক্য, মানে 415-র সাথে 420-এর পার্থক্যটা কি? 415 বলছে সাধারণ একটা কি প্রতারণা, আর 420-এ প্রতারণার সাথে মানি লেনদেন থাকবে, একটা লেনদেন থাকবে অর্থনৈতিক, সম্পত্তি অর্পণ। তার মানে এখানে প্রতারকের কাছে সম্পত্তি চলে যাবে। বুঝতে পেরেছেন? মনে করেন একজন জি প্রতারণা জি করলো যে ভাই আমাদের একটা নতুন, আমরা মাল্টিপারপাস মাল্টিপারপাস কিছু কোম্পানি এনজিও খোলে, হ্যাঁ, তাদের কাজ কি? বলে আমাদের কাছে আপনারা সঞ্চয় করেন, 1 লক্ষ টাকায় প্রতি মাসে 2,000 টাকা করে দিব। ব্যাংকে যেখানে দেবে 900 টাকা, সেখানে তারা 2,000 টাকা দিবে। তাহলে এই লোভে পড়ে অনেকেই টাকা রাখে তাদের কাছে, এবং তারা যখন প্রথম জি প্রথম কিছুদিন দেয়, দেওয়ার পরে 2-3 মাস পরে পুরো কোম্পানি হাওয়া। এরকম অনেক হয় না মাল্টিপারপাস কোম্পানি? অনেক আছে স্যার, অনেক। ওমর খায়ের ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। এই যে বললেন যে স্যার প্রতারণাটা প্রতারণা তো প্রতিনিয়ত হচ্ছে, সব জায়গায় হইতেছে এখন। হচ্ছে। সব জায়গায় তো কোর্ট কাছারি তো সব জায়গায় তো হইতেছে স্যার। পেনাল কোডে আমরা প্রতারণা প্রতারণার বিচার মামলায় করতে সবচেয়ে যাই, আমরা বেশি। নিজেরা প্রতারণা শিকার। হ্যাঁ, জি স্যার, সেটাই, প্রতারণা তো হচ্ছেই। প্রশ্নটা প্রতিনিয়তই। কি সেটা বলেন। না, প্রশ্নটা এটাই স্যার। এই প্রতিনিয়ত যে বলতেছেন প্রতারণা প্রতারণা তো আমরা প্রতারণার শিকার, আমরা অ্যাডভোকেট হতে স্যার বিভিন্ন ভাবে দেখতেছি। আচ্ছা, সেটা আমাদের বিষয় না, সেটা সরকার দেখবে যে জনগণকে জি কিভাবে স্যার, ভালো রাখবে, তাই না? ঠিক আছে স্যার, জি জি জি। আর দেশে যদি প্রতারণা হতেই থাকে গণহারে, তাহলে এটা দেশের জন্য ক্ষতি, দেশের সরকার দেখবে। আমরা দেখি বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা কিভাবে পাশ করা যায়, সেটা আমার দেখার বিষয়, আমার জি স্টুডেন্টদের স্যার, জন্য। জি স্যার। ঠিক আছে, তা আমি আবার বলছি 420, প্রতারণার সাথে যদি সম্পত্তির লেনদেন হয়, ওই যে মাল্টিপারপাস কোম্পানি এসে আপনাকে বললো আমার কাছে 1 লক্ষ টাকা রাখেন ভাই, প্রতি মাসে 2,000 টাকা করে দেবো, 3-4 মাস দেওয়া হলো, দেওয়ার পরে হাওয়া হয়ে গেল, এরকম অনেক হয়। তো এটা 420 ধারে হবে, কারণ সে টাকা নিয়েছে। আর আপনার কাছে এসে মাল্টিপারপাস কোম্পানির একজন এসে বললো আমাদের কাছে আপনি 1 লক্ষ টাকা রাখেন, 2,000 টাকা দিব, আপনি এখনো দেননি, দেওয়ার উপক্রম হয়েছে, এখনো টাকা দেননি, টাকা না দিলে জাস্ট এটা প্রতারণা হবে। তখন 415 ধারার অপরাধ, 417-তে সাজা হতে পারে, কিন্তু 420 না। কিন্তু যখন টাকা আপনি দিয়ে দিবেন, মানে অর্থনৈতিক লেনদেন হয়ে গেছে, জাস্ট মানি না, অন্য মাধ্যমেও লেনদেন হতে পারে। হ্যাঁ, সম্পত্তি সমর্পণ, সম্পত্তি বলতে শুধু নগদ টাকা না, অন্য টাকাও হতে, অন্য মাধ্যমেও হতে পারে। কামরুজ্জামান ভাই বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। তার মানে বা প্রতারণার সাথে ল্যান্ড টাকা যখন সম্পর্ক ছাড়ানো ধরতে অর্থনৈতিক সম্পত্তি পারে। নগদ লেনদেন হতে পারে। জড়িয়ে যাবে, তখনই জি সেটা জি 420। ঠিক আছে, মানে প্রতারণা সফল আচ্ছা হয়ে আচ্ছা। গেলে 420 হয়ে যায়, সফল না হলে 417, জি জি 18, জি 19। এতটুকু আচ্ছা। মনে রাখবেন তাহলে হবে, এত জি ডিপে স্যার, যাওয়ার দরকার নাই। আমি যতটুকু বললাম এটাই শেষ কথা না, আরো কথা আছে, কিন্তু এমসিকিউ এর জন্য এত ডিপে যাওয়ার দরকার নাই। আমরা আইন নিয়ে গবেষণা করতে আসিনি, এমসিকিউ পাশ করার ব্যবস্থা করতে এসেছি। ঠিক আছে, জি তো স্যার। এতটুকু মনে জি স্যার, রাখলেই তাহলে আমরা মনে কনফিউশন রাখবো হবে না, আশা করি। প্রতারণার সাথে সম্পত্তি সমর্পণ। হ্যাঁ, সম্পত্তি সমর্পণ করবে কে? ভিকটিম প্রতারককে সম্পত্তি দিবে। উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবেন, জি জি এতটুকু মনে রাখলে। এখানে 420 ধারায় কিন্তু বিয়ার একটা আরো গল্প আছে, আপনি সেটা পড়ে নেবেন, কিন্তু আমার এতটুকু হলেই হবে, এই দুইটা পয়েন্ট হাইলাইট করে দিয়েছি, আন্ডারলাইন করে। ঠিক আছে, এরপরে 425। মনে করেন 420-এর কিছু উদাহরণ দিই। একজন এসে বললো ভাই আমাকে 5 লক্ষ টাকা দাও, তোমাকে আমি পাসপোর্ট করে দেবো, ভিসা করে দেবো, সৌদি আরব পাঠিয়ে দেবো, ভালো একটা কোম্পানি চাকরি দেবো। কিন্তু শেষে আর সে ভিসা দিতে পারলো না, তাহলে এটা কি হবে? 420। বাস্তবে এই ধরনের প্রচুর মামলা হচ্ছে না? জি জি। জি স্যার, জি। চারশো প্রতারণা পঁচিশ হচ্ছে। আরো একটি ডিফারেন্ট কাইন্ড অফ অফেন্স। 425 অনিষ্ট বিনাশ বা ক্ষতি, যেটাকে মিসচিফ। তো মিসচিফের
ইংলিশটা একটু দেখে নেবেন, তাহলে ইংলিশ দিয়ে প্রশ্ন আসলে বুঝতে পারবেন। জনগণের বা কোনো বিশেষ ব্যক্তির সম্পত্তি নষ্ট বা পরিবর্তনের মাধ্যমে ক্ষতি সাধন করা। কারো বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, কারো হাতে আংটি ছিল সেটা খুলে নিয়ে কি করলাম, নদীতে ফেলে দিলাম। তার মানে এখানে যে ভিকটিম তার ক্ষতি হলো, কিন্তু যে অপরাধ করলো তার কোনো লাভ হলো না। মানে নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ করা। কি বুঝলেন? জি স্যার। মানে ওই যে বাগান কেটে দেওয়া, বাগান কেটে দেওয়া, ফসল কেটে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, বাগান কেটে দেওয়া, ফসল কেটে দেওয়া, গতদিন আমি বলছিলাম। তো এটা যদি করা হয়, ভিকটিমের কোনো, জি মানে ভিকটিমের অনেক ক্ষতি হয়, কিন্তু যে অপরাধ করলো তার কোনো লাভ হয় না। তার মানে এখানে প্রতিহিংসা পরায়ণ হয়ে বিদ্বেষের একটা প্রতিশোধ নাই। অপরাধীর কোনো বাস্তবিক প্রাপ্তি নেই, এমনকি নিজের ক্ষতি করেও, মানে নিজের ক্ষতি হোক তাও আরেকজনের ক্ষতি করব। ওইটা বললাম যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা, বাগধারার মতন। জি জি স্যার। ভুক্তভোগীর বাস্তবিক ক্ষতি সাধন করাই মুখ্য উদ্দেশ্য। তার মানে আরেকজনের ক্ষতি করব, এটাই হচ্ছে তার কি প্রধান উদ্দেশ্য। ঠিক আছে? শুধুমাত্র হীন মানসিকতা ও অন্যের প্রতি বিদ্বেষের কারণে অত্র ধারার অপরাধ সংঘটিত হয়। এই যে লাইনগুলো নিচের দিকে দিচ্ছে, এগুলো আমার তৈরি করা আপনাদের বোঝানোর জন্য। আর প্রথম দুইটা লাইন আইনের মধ্যে থেকে নিয়েছি। কোনো সম্পত্তি পুড়িয়ে দেওয়া, মানে কারো সম্পত্তিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হলো, বা বরফ গলিয়ে দেওয়া। অনেক সময় মনে করেন যে বরফ দিয়ে, গরমকালে বরফের শরবত, বরফ দিয়ে অনেক কিছু করা হয়। এখন বরফটা রাখা আছে, এখন ওই বরফটা যদি কেউ উন্মুক্ত করে দেয়, উন্মুক্ত করে দেওয়ার কারণে বাতাস বা তাপে সেটা গলে গেল, তার মানে ক্ষতি হয়ে গেল যার বরফের মালিক তার। আংটি নদীতে নিক্ষেপ করা, একজনের জি একটা আংটি হাত থেকে খুলে নিয়ে নদীতে নিক্ষেপ করে ফেলে দিলাম, তাহলে যে আংটির মালিক সে ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু যে ফেলে দিল তার কোনো লাভ হলো না। নিজের সম্পত্তির ক্রো কাড়াতে তার ধ্বংস করে, মনে করেন একটা সিভিল মামলা হয়েছে, সিভিল মামলা হয়েছে আমার বিরুদ্ধে, আমি বিবাদী, আমি মামলায় হেরে যাব, এবং হেরে গেলেই সম্পত্তিটা আরেকজনের হয়ে যাবে। এখন ওই সম্পত্তিটা আমি যদি ধ্বংস করে ফেলি, নিজের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, তারপরেও কিন্তু এই ধারার অপরাধ হবে, কারণ সম্পত্তি ক্রোক হওয়ার ভয় করছি। বিমার টাকা পেতে কোনো জাহাজ যানবাহন নিজেই ক্ষতিগ্রস্ত করা, মনে করেন কোনো কার বা কোনো জলযান, জাহাজ, শিপ বিমা করা আছে, নিজে যদি ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেটা যদি জানতে পারে তো বিমার টাকা তো পাবেই না, 425 ধারার অপরাধ হয়ে যাবে। কোনো গৃহপালিত এজমালি, এজমালি হচ্ছে যৌথ মালিকানাধীন সম্পত্তি, পশু মেরে, মনে করেন যে একটা গরু আছে, এই গরুটা 7 জন মিলে ক্রয় করা হয়েছে। অনেক সময় কোরবানির ঈদের সময় 7 জন মিলে গরু কোরবানি দেয় না ভাই? জি 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 জি, সাত ভাগে, সাত ভাগে বলা হয় আর কি। হ্যাঁ, 7 ভাগে কোরবানি দিল। এখন একজনের রাগ হয়েছে খুব, সে রেগে গেছে এবং তার টাকা পয়সা আছে, সে বাকি 6 জনকে ক্ষতিগ্রস্ত করার জন্য নিজে গরুটাকে বিষ খাইয়ে মেরে ফেললো। তার মানে নিজের অংশটুকু তো গেলেও, মনে করেন 20,000 করে ভাগ দিয়েছিল, নিজের 20,000 গেলেও বাকিগুলোরও চলে গেল। তাহলে এটাও কিন্তু এই ধারার অপরাধ হবে। নিজের ক্ষতি হচ্ছে কিন্তু অন্যেরও ক্ষতি করব, উদ্দেশ্য আমি অন্যদেরকে বিপদে ফেলা, অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করা। তাহলে হীন মানসিকতার একটা পরিচয়। তারা মেরে ফেলে। শস্য ক্ষেতে গবাদি পশু প্রবেশ করে দিয়ে, মনে করেন একটা ধানের ক্ষেত আছে, একটা ভুট্টার ক্ষেত আছে, তার মধ্যে একটা গরু আমি ঢুকিয়ে দিলাম, গরু কিছু ফসল খেলো, কিছু পা দিয়ে মারিয়ে ক্ষতি করলো। বুঝতে পারলেন? ওই পশুটা যদি নিজের হয়, জি ওই পশুটা যদি নিজের হয় তাও এই ধারার অপরাধ হবে। যদি অন্যের পশু হয়, যে রাস্তা দিয়ে একটা পশু যাচ্ছিল, অন্যের পশু আমি দিয়ে দিলাম, তাহলে আমার উদ্দেশ্য কি, ফসলের মালিকের ক্ষতিগ্রস্ত করা, মালিককে। ইত্যাদি উপায়ে অনিষ্ট, বিনাশ বা ক্ষতি সাধন মিষ্টিপ সংগঠিত হতে পারে। তাহলে মূল সেন্স হচ্ছে, আমার লাভ না হোক, তোমার ক্ষতি হলে আমি সন্তুষ্ট, মানে মনের সুখ। বোঝা গেল এই ধারার অপরাধটা কেমন? বিকৃত জি মানসিকতার স্যার। মানুষ এগুলো করে, প্রতিহিংসা পরায়ণ হয়ে। তো এবার আমরা দুইটা ধারা আছে সাজার, তো 426 এগুলো অ্যামেন্ডমেন্ট হওয়া উচিত। 50 টাকার কম পরিমাণ অনিষ্ট বা বিনাশ বা ক্ষতি সাধনের শাস্তি, 50 টাকার কম। 1860 সালে 50 টাকা মানে কিন্তু অনেক কিছু, 5 বিঘা সম্পত্তি হতে পারে, তাই না? জি জি, তাই 200 বছর আগে। তাহলে এখানে 3 মাস, মাত্র 3 মাস, 50 টাকার কম, এটা 50,000 এখন করলে ভালো হয়।
বা 5 লাখও হতে পারে অ্যামেন্ডমেন্ট করে। তাহলে 50 টাকার কম যদি 50 টাকা হয় তাহলে আর 426 কাজ করবে না, 427। 50 টাকা অথবা তদূর্ধ্ব, তার মানে 50 বা 51 52 আনলিমিটেড, তাহলে কত হবে? 2 বছর। বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, এই যে এখানে স্যার এখানে লেখা আছে 50 টাকার কম, এই কথাটুকু আইনের মধ্যে নাই। 426-এ শুধু লেখা আছে অনিষ্ট সাধনের শাস্তি, আর 427-এ লেখা আছে 50 টাকা বা তার ঊর্ধ্বে হলে শাস্তি 2 বছর। তো 426-এ লেখা আছে অনিষ্ট সাধনের শাস্তি কত? 3 মাস। 427-এ লেখা আছে 50 টাকা বা তদূর্ধ্ব শাস্তি কত? 2 বছর। তাহলে বোঝাই যাচ্ছে যে 50 টাকার কম হলে 426 যুক্ত হবে। এটা কি বুঝতে পারলেন আমার কথাটা? জি স্যার, জি স্যার, এটা এবং 50 টাকাটা উল্লেখ করলে ভালো হয়েছে স্যার, মনে থাকবে সহজে আর কি। আপনাদের একটা জন্য 50 50 টাকা টাকা কম, উল্লেখ একটা করে 50 টাকা দিয়েছি, বেশি। কিন্তু এই 50 টাকাটা 426-এ উল্লেখ করা নাই, মানে প্লেন বলা আছে অনিষ্ট হলে কত। তার মানে টাকার পরিমাণ যদি উল্লেখ না থাকে বা 50 টাকার কম বলা থাকে তাহলে 3 মাস, আর টাকার পরিমাণ যদি উল্লেখ করে যেটা 50 বা তার বেশি হয় তাহলে 427, 2 বছর। ক্লিয়ার? জি স্যার। তো এর আগের একটা ব্যাচের এক ছোট ভাই প্রশ্ন করেছিল যে স্যার 426-এ 50 টাকা তো উল্লেখ নাই, 50 টাকার কম আপনি কোথায় পেলেন? তো ক্যালকুলেশন করে পাওয়া গেছে, সেটা আজকে ব্যাখ্যা করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। স্যার এরপরে, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ অবশ্যই। কোন সম্পত্তি পুড়িয়ে, স্যার কোন সম্পত্তি বলতে পুড়িয়ে স্যার এখানে ঘর বাড়িও স্যার বোঝাচ্ছে। সম্পত্তি বলতে যেটার মূল্য আছে, অর্থনৈতিক মূল্য আছে, যেটা টাকা দিয়ে কেনা যায়। কোনো মানুষ পুড়িয়ে ফেললে মানুষের কিন্তু মূল্য নাই, মানুষকে কি কেনা বেচা হয়? না স্যার। এখন একটা গরু যদি পুড়িয়ে মারে তাহলে এটা সম্পত্তি, গরু একটা সম্পত্তি যদিও প্রাণ, তারপর এটা একটা সম্পত্তি। বুঝতে পেরেছেন? তো বাড়ি ঘর যদি পোড়ায় বুঝতে তাহলে বাড়ি পারছি। একটা সম্পত্তি না, বাড়ির একটা মূল্য আছে না অবকাঠামোর? জি জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা পড়ছি সপ্তদশ অধ্যায়, সেটাই কন্টিনিউ হচ্ছে 441 থেকে 462 বি। এই সেকশনগুলো পড়লে আজকে ক্লাস শেষ হবে। অপরাধমূলক অনধিকার প্রবেশ, তাহলে অনধিকার প্রবেশ করবে কোথায়? মানুষের শরীরের উপরে কি প্রবেশ করা যায়? মানুষের শরীরের উপরে যদি অনধিকার প্রবেশ করে সেটা তো রেপ হয়ে যেতে পারে, তাই না? জি, অ্যাটেম্প টু রেপ জি। হতে পারে। তার মানে এখানে শরীরের উপরে প্রবেশ না, প্রবেশ হচ্ছে সম্পত্তির উপরে। মজা করে বললাম, মাইন্ড করা কিছু নেই। আচ্ছা, ব্যাংকিং কোম্পানির ক্ষতি সাধন, তাহলে 441 অপরাধমূলক অনধিকার প্রবেশ, ক্রিমিনাল ট্রেসপাস। তাহলে অনধিকার প্রবেশ, এখানে প্রবেশ বলতে আমরা কোনো কিছুতে কোনো জায়গায় যাওয়া, প্রবেশ করা। তো এই প্রবেশ করার ইংলিশটা এখানে ট্রেসপাস বলা হচ্ছে, আর যে প্রবেশ করাটাকে বলে ট্রেসপাসার। পাস বলতে যাওয়া, সেখানে ট্রেসপাসার, তাহলে ক্রিমিনাল ট্রেসপাসার। আচ্ছা, অনুপ্রবেশ 2 ধরনের হতে পারে, একটা ক্রিমিনাল, একটা ক্রিমিনাল না করে ভুলক্রমে প্রবেশ করতে পারে, একজন আরেকজনের সম্পত্তিতে ভুলক্রমে সরল বিশ্বাসে তো প্রবেশ করতে পারে, পারে না? জি স্যার, কামরুজ্জামান পারে। ভাই। জি স্যার, পারে স্যার, অবশ্যই। আচ্ছা, সংজ্ঞায় বলছে ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্তির মাধ্যমে অপরাধ করার উদ্দেশ্যে বা বিনা অনুমতিতে অন্যের সম্পত্তিতে প্রবেশ করাকে অপরাধমূলক অনুপ্রবেশ বলে। অর্থাৎ একজন যে আরেকজনের সম্পত্তিতে জোর করে হোক বা বিনা অনুমতি নিয়ে প্রবেশ করবে, তো প্রবেশ করার পিছনে তো একটা উদ্দেশ্য আছে, প্রবেশ করে তা দাঁড়িয়ে থাকবে না হাত গুটিয়ে, তাই না? জি। কোনো অপরাধ করতে পারে বা তাকে ভয় দেখাতে পারে বা তাকে অপমান করতে পারে, তার মানে কোনো অ্যাক্টিভিটিস করবেই, অনুপ্রবেশ করে অন্য কোনো অপরাধ সংগঠন করবে, এটা হচ্ছে উদ্দেশ্য। আর এটা হচ্ছে সে অনুপ্রবেশের সংজ্ঞা। নেগেটিভ উদ্দেশ্য নিয়েই যাচ্ছে, আ- নেগেটিভ উদ্দেশ্য নিয়েই যাচ্ছে। হ্যাঁ, অন্যায় করার উদ্দেশ্যেই যাচ্ছে সেখানে, ঠিক আছে, এটাই তার উদ্দেশ্য। তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে 442 অনধিকার গৃহে প্রবেশ। তারা এর আগে তাহলে 441 এটা গৃহ বাদে, মানে ওপেন প্লেসে, কারো পুকুরে, কারো ফসলের ক্ষেতে, কারো মাঠে, কারো বাগানে প্রবেশ। আর 442 হচ্ছে গৃহে প্রবেশ, হাউস ট্রেসপাস। এই গৃহ বলতে শুধুমাত্র বাসভবন না, সেটা গৃহ, তাঁবু, জলযান, উপাসনালয় মানে মসজিদ, মন্দির, গুদাম, মানে যে কোনো একটা আবদ্ধ জায়গা, একটা সেফ প্লেস ইত্যাদিতে অপরাধ করার উদ্দেশ্যে বিনা অনুমতিতে প্রবেশকে হাউস ট্রেসপাস বলা হবে।
443 সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ, এটাকে ইংলিশে বলা হচ্ছে লার্কিং হাউস ব্রেকিং। তাহলে লার্কিং শব্দের অর্থ কি? গোপনে। হ্যাঁ, তাহলে গোপনে, এটা সময় ও পরিস্থিতি আচ্ছা সাপেক্ষে গৃহ, তাঁবু, জলযান, উপাসনালয়, গুদাম ইত্যাদিতে অপরাধ করার উদ্দেশ্যে বিনা অনুমতিতে প্রবেশকে 443 ধারায় লার্কিং হাউস ট্রেসপাস বলা হবে। এতক্ষণ যে সেকশনগুলো পড়লাম এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এখন যে সেকশনটা পড়বো এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসে। 445, 445 থেকে বেশি প্রশ্ন আসে, রিটেনেও আসে। অপথে গৃহে প্রবেশ, অপথে বলতে যেটা যাতায়াতের জায়গা না, সেই জায়গা দিয়ে। এবং অপথে প্রবেশকেই বলা হচ্ছে হাউস ব্রেকিং। বাস্তবে হাউস ভাঙ্গা না, আসলে অপথে প্রবেশ। এখন ব্রেক শব্দের অর্থটা আমরা ভাঙ্গা মনে করছি, হয়তো বা দরজা ভেঙে, জানালা ভেঙে, এরকম মনে হতে পারে, কিন্তু যে ভেঙে প্রবেশ করবে তা না। ভেঙে প্রবেশ করলেও হাউস ব্রেকিং, না ভেঙেও প্রবেশ করা যেতে পারে। 6টা উপায় আছে। 445 ধারায় প্রশ্ন আসে কয় উপায়ে হাউস ব্রেকিং করা যায়। 6 উপায়, এই 6 শব্দটা মনে রাখবেন। এখান থেকে প্রশ্ন আসে। সংজ্ঞা: দিনের বেলায় শীত কেটে, শীত কাটা মানে বোঝেন? জি স্যার, শীত কাটা আমাদের গ্রাম বলতে অঞ্চলে আগে হয়েছে স্যার। এই যে ঘরের বাইরে ছিদ্র করে, সুড়ঙ্গ করে সুড়ঙ্গ সুড়ঙ্গ ভেতরে করে প্রবেশ স্যার। করা, মানে সুড়ঙ্গ কেটে প্রবেশ, আন্ডার জি স্যার। পাস, তাই না? জি স্যার। তাহলে জানালা, দরজা ভেঙে গৃহে প্রবেশ, এগুলো সবই কি হাউস ব্রেকিং। হাউস ব্রেকিং মূলত 6 উপায়ে করা যায়। 1 নম্বর, সহায়তাকারী বা নিজ তৈরিকৃত পথে গৃহে প্রবেশ। এই যে পথটা যে তৈরি করছি, দরজা কেটে, দরজা ভেঙে, তালা ভেঙে, যেভাবে হোক না কেন, বা ছিট কেটে, বা ওই যে পাঁচির টপকে যেভাবে যে পথটা তৈরি করছি, সে পথটা আমার সহায়ক করতে পারে বা আমি নিজেই করতে পারি, এবং তারপরে যদি প্রবেশ করে, দ্যাট ইজ হাউস ব্রেকিং। মই দিয়ে, মই বা ল্যাডার দিয়ে সীমানা প্রাচীর টপকে গৃহে প্রবেশ। মনে করেন কি দেওয়া আছে, প্রাচীর দেওয়া আছে, ওই প্রাচীরে মই লাগালাম, উপর দিয়ে উঠে ভিতরে গেলাম, কোনো কিছু কি ভাঙার প্রয়োজন হলো? না না না, উপর দিয়ে টপকে। তারপরও এটা হাউস ব্রেকিং। মালিকের আচ্ছা। অনুমোদনহীন পথে গৃহে প্রবেশ, এমন একটা পথ আছে, গোপন পথ, ওই পথ দিয়ে মালিকেরা যাতায়াত করতে পারে, কিন্তু সাধারণ লোকদের যাতায়াতের অনুমোদন নাই। ওই পথ দিয়ে যদি কেউ যাতায়াত করে, হয়তো বা বন্ধ পথ, সেটা খুলে, তালা খুলে গৃহে প্রবেশ, এটা তালা, তালা ভেঙে ফেলা বা খুলে ফেলা। অপরাধমূলক বল প্রয়োগের আক্রমণ বা ভয় দেখে গৃহে প্রবেশ, মানে এখানে সামনাসামনি মালিকের সামনে আসছে, যে প্রবেশ করতে না দিলে ভয় দেখাচ্ছে। 6 নম্বর, বন্ধকৃত পথ উন্মুক্ত করে গৃহে প্রবেশ। মনে করেন একটা দরজা ছিল, সেটা লাগিয়ে দেওয়া হয়েছে, সেই পথটা খুলে গৃহে প্রবেশ করা হচ্ছে। তো এই 6টি উপায়ে গৃহে প্রবেশ করলে দ্যাট ইজ হাউস ব্রেকিং, ভাঙ্গা হোক আর না হোক। 447, খোলা বা উন্মুক্ত স্থানে অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি। তাহলে 45 পর্যন্ত এতক্ষণ আমরা ট্রেসপাসের সংজ্ঞা পড়লাম, এবার শাস্তির ধারা। 3 মাস, এখানে 500 টাকা কিন্তু অর্থদণ্ড উল্লেখ আছে। 48, অনধিকার গৃহে প্রবেশের শাস্তি 1 বছর 1000 টাকা। 49, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের অভিপ্রায়ে অনধিকার গৃহে প্রবেশের শাস্তি। তার মানে এখানে দেখেন, এর আগে আমরা 323, 24, 25, 26-এর পরে কিছু সেকশন পড়ছিলাম, সেখানে গুরুতর আঘাতের শাস্তি ছিল, কিন্তু বিভিন্ন সিচুয়েশনে। তো এখানেও তাই, যে মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধের অভিপ্রায়, তার মানে হয়তোবা খুন করবে, দস্যুতা করবে, ডাকাতি করবে, এটার জন্য গৃহে প্রবেশ যদি করে, এবং প্রবেশ করে অপরাধ যদি সংগঠিত করে, 449 ধারায় যাবজ্জীবন বা অনূর্ধ্ব 10 বছর সশ্রম। 10 বছর দিলেও সশ্রম দিতে হবে, বিনাশ্রম দেওয়ার সুযোগ নাই, প্লাস অর্থদণ্ড অবশ্যই। 450, যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের অভিপ্রায়। তাহলে উপরেরটা খুব সিরিয়াস অপরাধ, 450 যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এই ধরনের অপরাধ। পেনাল কোডে মৃত্যুদণ্ড হওয়ার সেকশন আছে 11টি, সবাই বলে 10টি, কিন্তু 301 যুক্ত করলে 11টি হয়। তো যদি প্রশ্ন আসে যে মৃত্যুদণ্ডের সেকশন কয়টি, উত্তর হবে 10টি। 301 বাদ দেওয়া হয়, কারণ 301-এ বলা আছে 302-এর অনুরূপ, তাই। তাহলে মৃত্যুদণ্ডের জন্য 10টি সেকশন আছে, এবং যাবজ্জীবন কারাদণ্ডের জন্য অসংখ্য সেকশন আছে। তো এই ধরনের যদি অপরাধ করে, তাহলে এই অপরাধের উদ্দেশ্যে যদি গৃহে প্রবেশ করে, তাহলে 10 বছর। 451, কারাদণ্ডে
দণ্ডনীয় অপরাধের অভিপ্রায়ে, কারাদণ্ড বলতে যাবজ্জীবনের নিচে 14 বছর, 10 বছর, 7 বছর, 5 বছর এই ধরনের যদি হয় সেক্ষেত্রে 7 বছর। 441 সম্পত্তি ধারণকারী কোনো পাত্র অসাধু উদ্দেশ্যে ভেঙে ফেলা শাস্তি, তার মানে সিন্দুক যদি ভেঙে ফেলে, কোনো বাসায় প্রবেশ করে সিন্দুক বা অন্য কিছু ভেঙে ফেলে যার মধ্যে সম্পদ আছে, 2 বছর। সিন্দুক ভাঙলেও 2 বছর, সিন্দুকে অর্থ থাক আর না থাক। এই সিন্দুক থেকে অর্থ নিলে তো আবার চুরি ডাকাতি এগুলো হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? জি 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 স্যার। যদি শুধু সিন্দুক ভেঙে যদি ধরা পড়ে যায় তাহলে আবার এই ধারা যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে সম্পত্তি ধারণকারী কোনো পাত্র, এটাকে আমরা সহজ ভাষায় কি বলতে পারি? সিন্দুক। নিজে লিখেলেন সিন্দুক বা লকার, সিন্দুক বা লকার। 442 সম্পত্তি ধারণকারী পাত্র রক্ষণাবেক্ষণ কর্তৃক, তার মানে যার সিন্দুক যার কাছে রাখার কথা সে যদি ভাঙে, মানে রক্ষক ভক্ষক হয়ে যাচ্ছে। মানে জি স্যার, ব্যাংকের 462। ম্যানেজার যদি সিন্দুক ভাঙে, লকার ভাঙে, সেই ক্ষেত্রে। জি স্যার। 462 ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীদের অবহেলাজনিত আচরণের শাস্তি কি? 2 বছর। 462 ব্যাংক কোম্পানির সাথে প্রতারণার শাস্তি। এই যে লাস্টের দুইটা হচ্ছে ব্যাংক কোম্পানি রিলেটেড, এটা 2 বছর। আজকের আলোচনা কিন্তু এতটুকুই, কিছু সময় আছে, 5-7 মিনিট এমসিকিউ একটু আলোচনা করি। এতক্ষণ যেটা আলোচনা করা হলো, আজকে শুরু করেছিলাম কোথা থেকে? 403 থেকে। 403-এ কি ছিল? মিস অ্যাপ্রিপিয়েশন, তশরূপ বা আত্মসাৎ। 403-এ সংজ্ঞাও ছিল, সাজাও ছিল। 404-এ মৃত্যু পথযাত্রী এমন ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করা। 405-এ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সংজ্ঞা ছিল। তারপরে পরবর্তী 4টি সেকশন 406, 7, 8, 9 এই 4টিতে 3 বছর, 7 বছর, 7 বছর যাবজ্জীবন এবং 10 বছর সাজা ছিল। এরপরে 410 চোরাই মাল বা স্টলেন প্রপার্টি সংজ্ঞা। 411 স্টলেন প্রপার্টি রাখার অপরাধের শাস্তি। 412 ডাকাতিকৃত লুটকৃত সম্পত্তি রাখার শাস্তি। 413 অভ্যাসগতভাবে চোরাই মালের ব্যবসার শাস্তি। দেখেন মুখস্থ হয়ে গেছে না? আপনাদের এইভাবে বারবার পড়ে মুখস্থ করে ফেলতে হবে। এবং 415 হ্যাঁ, নুরুদ্দিন ভাইকে লাইন আসার সুযোগ দিয়েছে। নুরুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। আমাদের কিন্তু স্যার এরকম এই যে আপনি যে বললেন যারা আর এই যে শাস্তি এরকম যদি স্যার ভিডিও দিতেন তাহলে স্যার অনেক ভালো হতো, এটা মস্ত হয়ে যেত কিংবা বুঝতে আরো সহজ হতো। একটা বিষয় কি ভাই, মনে করেন যে আমি আপনাদের সামনে কলা দিয়ে দিয়েছি, তা কলাটা একটু ছিলেও খেতে পারবেন না? জি স্যার, তা তো অবশ্যই। আমি বলে দিচ্ছি, এই যে এই ভিডিও না স্যার, যখন দেখবেন আপনি নিজে একটু নোট করে নেন। এই নোটের প্রথমে কি দেওয়া আছে? এমসিকিউ অ্যানালাইসিস, প্রশ্নের বিশ্লেষণ, এবং সেই বিশ্লেষণে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে। এই হোমওয়ার্ক যে করবে সে ডেফিনেটলি পাস করবে। এই যে 8 প্রকারের যে এমসিকিউ এর প্রশ্নের বিশ্লেষণ করেছি ভাই, সেখানে পরামর্শে হোমওয়ার্ক দেওয়া আছে 8 প্রকার। এই হোমওয়ার্ক যে প্রপারলি করবে 7টা আইনের, সে পাস না করে যাবেই না। এখন আপনি পরিশ্রম করবেন না এবং পাশের আশা করেন কিভাবে বলেন? আপনি বলছেন এটা একটু দ্রুত ভিডিও করে দেন আলাদা করে, তা আমি যদি কলা ছিলেও আপনাকে খাওয়াই দিই তাহলে হবে? একটু নিজে পরিশ্রম করেন ভাই। না আর স্যার, শীত সেগুলো শীত স্যার করব আমি, করছি তো। সময় আছে। আমি সেগুলো করব কখন? যখন আর সময় নাই আপনার কলা ছিলার, তখন আমি আপনার মুখের মধ্যে দিয়ে জোরে জোরে দ্রুত খাওয়াই দিব, মানে শেষের 1 মাস। সেগুলো আমার ব্যাকআপ প্ল্যানে আছে। আমি কি বোঝাতে পারলাম? মাইন্ড করলেন আর নাকি এর কারণ ভাষাগত? হচ্ছে স্যার, হ্যাঁ। আমার না না ভাষা না শুনে না কি না মাইন্ড না করলেন স্যার, নাকি? জি না, জি না স্যার। কারণ হচ্ছে এরকম অনেক ভিডিও স্যার ইউটিউবে দেখি তো, আপনার দেখা গেছে যে এই ধারাগুলা শাস্তি সংজ্ঞা এরকম বলে দে, তো এরকম অনেক ভিডিও গুলো আছে নিজের ভিডিও তো আছেই, তো আমার ভিডিও কেন চাচ্ছেন? তার ভিডিওগুলো দেখে নেন। আপনাদের আচ্ছা একটা ঠিক আছে। বিষয় সতর্ক করি, যারা
একসাথে 2 বা 3টা কোচিং এ পড়াশোনা করবেন, তাদের বিপদ আছে। একসাথে 2 লায়ে পা, মানে না 2 না স্যার, নৌকায় পা দিতে হয় না। অনেকে আছে হয়তোবা কোচিং 2টা করছে, আবার অনেকে আছে কোচিং আমার কাছে করছে, আবার ভিডিও অনেকের দেখছে। আপনি ভিডিও দেখতে পারেন, কিন্তু একটাকে বেসিক ভাবে ফলো করতে হবে, প্রধানভাবে। আমাকে যারা ফলো করছেন নির্দ্বিধায় ফলো করতে পারেন, যারা ইউটিউবে দেখছেন অথবা আমার কোচিং করছেন, অন্য কিচ্ছু লাগবে না। আপনি আমাকে ফলো না করে অন্য কোনো জায়গায় কোচিং করছেন, যে কোনো একটা যদি আপনি সঠিকভাবে কোনো টিচারের গাইড ফলো করেন, যে কোনো একটা মেন্টরকে বিশ্বাস করে তার সাথেই লেগে থাকেন, আপনি পাস করবেন। কিন্তু আপনি আজকে এর ভিডিও দেখছেন, কাল ওর ভিডিও দেখছেন, এগুলো করতে গেলে আপনার সময় নষ্ট হবে। আচ্ছা, এখন আমরা এই যে কিছু এমসিকিউ পড়বো, দেখেন। ওয়াই এর কর্মচারী এক্স জনসাধারণের চলাচলের রাস্তায় একটি আংটি কুড়িয়ে পেয়ে নিয়ে যায়, এক্স এর অপরাধ কি? এখানে ওয়াই এর কর্মচারী, আচ্ছা ওয়াই এর কর্মচারী হোক আর এক্স প্রধানমন্ত্রী হোক সেটা ম্যাটার না। তার মানে এই যে এখানে প্রথমেই ওয়াই এর কর্মচারী, এই শব্দটুকু দিয়ে আপনাদের কনফিউশন তৈরি করার চেষ্টা করেছে। জি স্যার, জি স্যার, প্রবলেমেটিক হয়ে গেছে। তার মানে এটা একটা কনফিউশন তৈরি করার চেষ্টা করেছে, ওয়াই এর কর্মচারী এক্স, এতটুকু থাকলেও যা, না থাকলেও তাই। বুঝেছেন? তাহলে জি রাস্তায় জি কুড়িয়ে পেয়ে নিয়ে যায়, তা নিয়ে গেলে তো তরশুরূপ হবেই, তাই না? নিয়ে গেলে কি হবে? জি স্যার, তসরুপ তশরূপ স্যার। হবে, ঘ হবে উত্তর। 403-এ আমরা পেলাম, কারণ এটা কুড়িয়ে জি পেয়েছে, তার মানে দৈবভাবে পেয়েছে। তো এইভাবে বেশ কিছু প্রশ্ন আছে। আর আমি যেটা বলছিলাম যে 415। স্যার, প্রশ্ন স্যার ভালো করে না পড়লে যে খুব মুশকিল। কালকে একটা প্রশ্ন স্যার আপনি এরকম দিয়েছেন, দুই একটা হ্যাঁ, প্রবলেমেটিক। হ্যাঁ, হ্যাঁ। আমি স্যার এই যে মানে দেহ সম্পত্তি রক্ষার্থে কয়টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়, হুম। স্যার আমি ওটা শুধু দেহ রক্ষার্থেই পড়েছি স্যার, দিয়ে আমি 6টি মেরে দিয়েছি স্যার। কিন্তু কিন্তু এই যে 10টি হবে। সম্পত্তিও আছে স্যার সাথে, 10টি হবে স্যার। তো এগুলো তো প্রশ্ন ফাঁদ, ভালো করে না পড়লে তো খুব মুশকিল স্যার। এগুলো তো ফাঁদ আমার। আমি বলেছিলাম যে সব পুরো সম্পূর্ণ প্রশ্ন পড়তে হবে, 4টা অপশনই পড়তে হবে, তারপর উত্তর করতে হবে। বুঝেছেন? পড়ার জি সময় স্যার, তাড়াহুড়ো জি করা স্যার। যাবে না। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন দেখেন। নোটের 66 পেজ, 68 পেজ, 10 নম্বর প্রশ্ন। চিটিং এর সংজ্ঞা পেনাল কোড 1860-এর কোন ধারে আছে? জুডিশিয়ারি 2007, জুডিশিয়ারি 419। 2019, তারপর বার কাউন্সিল 2012, বার কাউন্সিল 2022। ভাই 4বার আসছে এটা, কেন আসছে? এই দেখেন কতে কি দেওয়া আছে, 420। কতে কি দেওয়া আছে? 420। 420। সবাই 420 পূরণ করে। শুরু, যে শুরুতেই ফাঁদ। তাহলে প্রশ্ন কিন্তু সহজ, প্রশ্ন সহজ, কিন্তু এটা জি একটা স্যার। ফাঁদ। আর আমি বারবার সতর্ক করলাম, এবং আমার এই ক্লাসে যারা আছে আশা করি এই প্রশ্নের উত্তর কারো ভুল হবে না। 415 ভুল হবে কি? না স্যার, না স্যার, জি তাহলে এই প্রশ্নটা কেন রিপিট করে? ওই যে 420 মাথার মধ্যে আছে ছোটবেলা থেকে, চিটিং মানে 420, জি। অন্য কিছু কেউ দেখে না। কারণ তারা কি, আমি যেভাবে নোটটা তৈরি করেছি এভাবে পড়ে না, শুধু এমসিকিউ পড়ে অনেকেই চলে যায়। তো আপনি যদি এমসিকিউ পড়েন, চিটিং এর সংজ্ঞা কত ধারে আছে? 415। চিটিং এর সংখ্যা 415, 10 বারও যদি এমসিকিউ পড়ে যান, আপনি তো বুঝবেন না। আর এমসিকিউ তো মুখস্থ থাকে না ভাই বেশি দিন। তাহলে এমসিকিউ আমরা লাস্টে প্র্যাকটিস করব, কিন্তু এখন আমরা মূল জিনিসগুলো জেনে রাখি, তাহলে আপনাকে আটকাতে পারবে না। কারণ এমসিকিউ হুবহু না আসলে আপনার উত্তর করা টাফ হয়ে যাবে। অনেকেই শুধু বিগত সালের এমসিকিউ পড়ে যায়। বিগত সালের এমসিকিউ ভাই 30টাও কমন আসে না। তাহলে নতুন যে 70টা আসবে সেগুলো কোথা থেকে পাবেন? তাহলে মূল নোট, এই যে ফাউন্ডেশন নোট যেটা আমি পড়াচ্ছি, সেটা যদি আপনি আয়ত্ত করতে পারেন ভাই, 80টার উপরে কমন পাবেন গ্যারেন্টি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি। জি স্যার।